এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, এমটিএস, জিডি, রেল, কেপিডব্লিউপি এবং আদার এক্সামের জন্য যে ক্লাসটা চলছিল মকসেট 2 আজকের ক্লাস, আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নাও। যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর হচ্ছে একটা লাইক তোমাদের কিন্তু মানে আমাদেরকে মোটিভেট করে ক্লাস বানানোর জন্য। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজকের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় দুবার নোবেল প্রাইজ পেয়েছিল, নোবেল পুরস্কার পেয়েছিল, তিনি কে? তিনি হলেন মেরি কুরি। অপশান এতে অ্যান্সার আছে, মেরি কুরি হয়ে যাবে উত্তর। তো এখানে দুটো ইনফরমেশান তোমরা জেনে রাখো। ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যায় তিনি নোবেল প্রাইজ পেয়েছিল হচ্ছে 1903 সালে, আর হচ্ছে 1911 সালে হচ্ছে তিনি রসায়ন অর্থাৎ কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, 11তে লিখে দিলাম যাতে তোমরা নোট করতে পারো। যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো অবশ্যই তোমরা টেলিগ্রামে চোখ রাখো। ক্লাসের আপডেট এবং অন্যান্য ইনফরমেশনের জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতেই পারো। তো 2 নম্বর প্রশ্ন কি আছে, ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়েছে? তো এখানে উত্তর হয়ে যাবে 1954, 1954। আর ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ঠিক আছে, সর্বোচ্চ অসামরিক পুরস্কার এটা কবে থেকে দেওয়া হয়েছে? তাহলে 1954 সাল থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও এর সেক্রেটারি জেনারেল হিসেবে কে যোগ দিয়েছিলেন? এটা উত্তর হয়ে যাবে অপশান সি, ট্রিগভি লাই। আর এটার সম্বন্ধে ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো 1946 সালে 1 ফেব্রুয়ারি নরওয়েতে এই ট্রিগভিলি প্রথম কিন্তু ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কি আছে দেখো, ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন। তো এটা উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান বি, আর্চি। আর্চি হয়ে যাবে উত্তর। তো গুগলও একটা সার্চ ইঞ্জিন, অল্টাভিস্টাও একটা সার্চ ইঞ্জিন, তা হচ্ছে ওয়াইস একটা সার্চ ইঞ্জিন। তো এই যে আর্চি সার্চ ইঞ্জিনটা কে তৈরি করেছিল সেটা হচ্ছে 1990 সালে অ্যালান এম ট্যাগ নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু এই সার্চ ইঞ্জিনটা তৈরি করেছিলেন। ঠিক আছে, অ্যালান এম ট্যাগ এরকমভাবে লিখতে পারো, অ্যালান এম ট্যাগ। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি 5 নম্বর। ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। উত্তর হয়ে যাবে অপশান বি, বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। 1980 সালে অগাস্টাস হিকি কলকাতা থেকে ভারতে প্রথম কিন্তু মানে জেমস হিকির দ্বারা আর কি এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, বেঙ্গল গ্যাজেট এটা প্রথম সংবাদপত্র। আর এটা কিন্তু উইকলি নিউজ পেপার ছিল। উইকলি নিউজ পেপার মানে 7 দিনে একটা সাপ্তাহিক নিউজ পেপার, যেটাকে বাংলায় বলে থাকি। ঠিক আছে, সমাচার দর্পণ হচ্ছে এটা তোমার প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদপত্র। এরকমও প্রশ্ন আসতে পারে, প্রথম বাংলা সংবাদপত্র কোনটা? তখন হয়ে যাবে সমাচার দর্পণ। ঠিক আছে, আর সংবাদ প্রভাকর হচ্ছে প্রথম বাংলায় প্রকাশিত দৈনিক মানে ডেইলি পেপার, যেটা তোমরা আনন্দবাজার, উত্তরবঙ্গ এগুলো কিন্তু ডেইলি পেপার। বাংলার ক্ষেত্রে স্টেটসম্যান, তারপরে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে স্টেটসম্যান, তারপর হচ্ছে অন্যান্য আরও পেপার রয়েছে। আর উইকলি পেপার বলতে ধরো তোমরা কর্মসংস্থান, কর্মক্ষেত্র এগুলো বলতে পারো উইকলি বাংলা পেপার। তারপরে আরও বাংলা পেপার রয়েছে কিন্তু উইকলি, এখন উইকলি এবং হচ্ছে তোমার ডেইলি। ঠিক আছে, তো আজকের 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, রামচরিত রচনা কে করেন? রামচরিত রচনা করেন হচ্ছে পাল যুগের একজন শ্রেষ্ঠ কবি, তিনি হলেন সন্ধ্যাকর নন্দী। অপশন ডিতে অ্যান্সার আছে।
তো রামচরিত গ্রন্থটা তিনি কিন্তু রচনা করেছিলেন। আর এই তিনি কিসের কাহিনী উল্লেখ করেছিলেন? পাল বংশের রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী কিন্তু এই গ্রন্থটাতে তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে যে রামচরিতের মধ্যে কিসের উল্লেখ রয়েছে, তখন হয়ে যাবে পাল বংশের রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী। ঠিক আছে, তো আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো যে রামচরিত মানস লিখেছিলেন হচ্ছে তুলসীদাস। তারপর এখানে কালিদাসের লেখা হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম রয়েছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু প্রশ্ন আসে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 7 নম্বর। ভারতের রেপো হার বা রেপো রেট কে ঘোষণা করেন? তো এটা কিন্তু এটা আরবিআইয়ের দ্বারা কিন্তু ঘোষণা করা হয়, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন ডিতে অ্যান্সার আছে। তো রেপো রেট জিনিসটা কি বা এটা কাদের দেওয়া হয় সেটাও একটুখানি এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখো। রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্য ব্যাঙ্কগুলিতে স্বল্পমেয়াদী যে ঋণ সেগুলো দেয় তাকে রেপো রেট বলা হয়। ঠিক আছে, রেপো রেট কমিয়ে বাড়িয়ে দেশের অর্থের যে তারল্য বা দেশের যে অর্থনৈতিক যে সিস্টেমটা সেটা কিন্তু পরিমাণটা ঠিক রাখে। ঠিক আছে, তো এটি তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা মনে রাখতে পারো। 8 নম্বর কি আছে? সিন্দল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সিন্দল জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে এটা উড়িষ্যাতে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এটা হচ্ছে মহানদীর উপরে নির্মিত হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 9 নম্বর, ভারতের দীর্ঘতম নদী, এটা সকলেই জানো, এটা হচ্ছে গঙ্গা হয়ে যাবে উত্তর। আর এটা হচ্ছে 2525 মানে 2525 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর পশ্চিমবঙ্গের মধ্যে কতটুকু পরিমাণ দেখা যায় সেটা হচ্ছে 520। ঠিক আছে, সেটাও কিন্তু প্রশ্ন আসে, কতটুকু বিস্তৃত পশ্চিমবঙ্গের মধ্যে? 520 কিলোমিটার। আর মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে পরিচিত। আর তোমার নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত। আরেকবার একটু রিপিট করে দিচ্ছি, মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী, এবং নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কি আছে দেখো, সংসদের অংশগুলি কোনটি? তো সংসদে আমরা কিন্তু লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি সবাইকেই দেখতে পাই। তো অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। তো এখানে এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো যে সংসদের 3টা কক্ষ, একটা হচ্ছে লোকসভা বা নিম্ন কক্ষ বা হাউস অফ পিপল, আর রাজ্যসভা যেটা কিনা উচ্চ কক্ষ বা এখানে কাউন্সিল অফ স্টেটস। আর আরেকটা হচ্ছে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি। ঠিক আছে, আর আরেকটা ইনফরমেশন তোমরা একটুখানি মনে রাখতে পারো, ভারতের সংবিধানের ধারা 69 বা 79 তে কেন্দ্রীয় আইনসভা এবং সংসদ সম্পর্কে বলা হয়েছে। মানে কোন ধারায় বলা হয়েছে সেটা কিন্তু আর্টিকেল 79। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 11 নম্বর, নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তপশিলের অন্তর্গত নয়? অষ্টম তপশিলের অন্তর্গত নয় কিন্তু ফার্সি ভাষা। ঠিক আছে, তো এটা হচ্ছে অন্তর্গত নয়। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো যে প্রথমে হচ্ছে তফসিলে ভাষা ছিল 14টা, এখন ভাষা অষ্টম তপশিলের পরে হয়েছে হচ্ছে 22টা। আর বর্তমানে তপশিল মানে 12টা তপশিল বা শিডিউল আছে। ঠিক আছে, তফসিল বা তপশিল যেটা তোমরা বলতে পারো। আগে ছিল ভাষা তাহলে 14টা, এখন 22টা। আর এখন তফসিল আছে বা শিডিউল আছে হচ্ছে 12টা। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র বা শ্বাস প্রশ্বাসের গতিপ্রবাহকে নিয়ন্ত্রণ করে? তারপরে হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাবে মেডুলা অবলঙ্কটা। ঠিক আছে, অপশান সিতে অ্যান্সার আছে। এটা মস্তিষ্কের নিচের অংশ। ঠিক আছে, যেটা কাণ্ডের মতন দেখতে লাগে। তবে এটা কি কাজে মানে আমাদের কাজটাকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে অনৈচ্ছিক কার্যসমূহ, যেরকম হচ্ছে হৃদস্পন্দন, হাঁচি কাশি, তারপরে হচ্ছে শ্বাস প্রশ্বাস, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে,
আর এটা কোথাকার নিচের অংশ? মস্তিষ্কের নিচের অংশ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। সচিন তেন্ডুলকর 100তম সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিল? তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তিনি কিন্তু ওয়ান ডে মিলে 100টা সেঞ্চুরি করেছিল। ঠিক আছে, তো একটু ভালো করে তোমরা মনে রাখতে পারো, সচিন তেন্ডুলকর একমাত্র ব্যক্তি যিনি কিনা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এবং ওয়ান ডে মিলে 100খানা সেঞ্চুরি করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? এটা কিন্তু কলকাতায় অবস্থিত, তোমরা সকলেই জানো। তো এটা হচ্ছে 1890 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তখন কলকাতার স্পেলিংটা কিন্তু ক্যালকাটা ছিল। তারপরে হচ্ছে ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? কফি বোর্ডের সদর দপ্তর হচ্ছে অপশান ডি, ব্যাঙ্গালোরে অবস্থিত। তারপরে হচ্ছে ভারতের পশম বৃহত্তম পশম বা মানে পশম উৎপাদনকারী যে রাজ্য সেটা কোনটা? সেটা হয়ে যাবে কিন্তু রাজস্থান। অপশান এতে অ্যান্সার আছে। তো এখানে একটু মনে রাখতে পারো যে বর্তমানে রাজস্থানে সবথেকে বেশি পশম উৎপন্ন হয়, এবং রাজস্থানের বিকানের, তারপর হচ্ছে নাগাউর, তারপর হচ্ছে জয়সালমের জেলাতে বিভিন্ন প্রজাতির ভেড়া পালন করা হয়। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে এই প্রশ্নের এক্সট্রা ইনফরমেশান। আচ্ছা, আগের প্রশ্নটার একটু এক্সট্রা ইনফরমেশান আর একটুখানি জেনে রাখো, যে ভারতের যে কফি বোর্ডের সদর দপ্তর, এটা আমরা পেলাম ব্যাঙ্গালোরে। এটা কিন্তু 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আর এটা ব্যাঙ্গালোরে। ঠিক আছে, বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর, যেটা তোমরা স্পেলিং পাও করে দেবে। 16 নম্বর কোশ্চেনটা আলোচনা করা হয়ে গেল। 17 নম্বর, মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছেন? এটা হয়ে যাবে কমলাকান্ত দাস, মানে কমলা দাস, কমলা দাস। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছিল? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। অপশন সিতে অ্যান্সার আছে। 19 নম্বর প্রশ্ন দেখে নাও। সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? তো এইটা হয়ে যাবে অপশান সি, থাইল্যান্ড। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো, ওমানের যে সালালাহতে অনুষ্ঠিত হয়েছিল এটা 2023 সালে। ঠিক আছে, মহিলাদের হকি 5th এশিয়া কাপ, যেটা হকি প্রতিযোগিতা, এই থাইল্যান্ড দলকে 7-2 ফলাফলে কিন্তু পরাজিত করেছিল আর কি, মানে ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, তো আজকের লাস্ট প্রশ্ন, বা তোমরা নট দ্য লিস্ট বলতে পারো, এখানে কিন্তু বলা আছে, দেখো, সম্প্রতি রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন? এটা হয়ে যাবে অপশান বি, তেলেঙ্গানা। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।